আজকে বেশ কয়েকটি আলো কার্ডের ব্যবহার হয়েছে, 3টি আমি ভুল না করলে। একটা রেড কার্ড হলে আরেকটু জমে যেত। যেটা কেমন দেখলেন ম্যাচ? ভিনির বিকল্প আমি কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি ব্রাজিলের এই ম্যাচটা দেখে। আপনি যখন বিশ্বকাপ জিততে এসেছেন এখানে, তাহলে সবগুলো ম্যাচ গ্রুপ পর্বে দাপটের সঙ্গে জিতে পরবর্তী রাউন্ডে যাবেন এবং সেটাই দেখানোটা উচিত ব্রাজিলের। বাট এখন পর্যন্ত প্রথম 2 ম্যাচে ব্রাজিলের যে ফ্লেয়ারের জন্য আমি অপেক্ষা করছিলাম সেই ফ্লেয়ারটা হয়তো পাইনি। এই ম্যাচটা তারা জিতেছে, একটা খুবই স্বস্তির একটা বিষয়। তবে স্কোর লাইনটা আরেকটু বড় হতে পারতো। খেলা থেকে আরাম পাইনি শেষের অংশে। 3-0 গোলে পিছিয়ে থাকার পর যে দলটা এত ভালো একটা চেষ্টা করেছে জেতার জন্য, জেদ নিয়ে খেলেছে, তাতে আমি মনে করি যে হাইতিকে কিছুটা কৃতিত্ব অবশ্যই দিতে হবে। ব্রাজিলকে যেটা দেখে মনে হয়েছিল যে ব্রাজিল সেকেন্ড হাফে একটু ছন্ন ছড়া এবং কিছুটা সেলফিশ গেম খেলেছে। ম্যাথিউস কুনিয়া, অন্যদিকে ভিনি, এই দুজন মিলে কিন্তু গ্রুপ সি এর টেবিলের সমীকরণটা একেবারে বদলে দিলেন। টেনশনে ছিলেন ব্রাজিলের সমর্থকরা, কারণ যখন মরক্কো 1-0 গোলে জিতে গেল তখন ভয় ছিল কি হবে আসলে, কারণ ব্রাজিল আসলেই কি যেতে পারবে পরের পর্বে। এই বিষয়টা নিয়ে কিন্তু টেনশন হচ্ছিল, উন্মাদনার শেষ ছিল না। ব্রাজিল সমর্থকরা অধীর আগ্রহে বসেছিলেন। 23 মিনিট এবং 36 মিনিটে গিয়ে কুনিয়া একটা স্বস্তির নিঃশ্বাস সবাইকে নিতে দিয়েছেন। অন্যদিকে ভিনি যোগ করলো। প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম করছি ডিভিএস ম্যাচ অ্যানাটমিতে। সঙ্গে আছি মৌ, আর আমার সঙ্গে রয়েছেন আমার অসম্ভব ভালোবাসার এবং শ্রদ্ধার সিনিয়র স্পোর্টস জার্নালিস্ট এম কায়সার। হ্যালো। বোঝা যাচ্ছে যে ব্রাজিলের মানে জয়টা আপনাকে কতখানি খুশি করেছে। এবং আমাদের প্রোডিউসার হচ্ছেন একজন আর্জেন্টিনার সাপোর্টার। আমি ব্রাজিলের জার্সি পরে এসেছিলাম এবং প্রিয় দর্শক, আর্জেন্টিনার ফ্যানরা এরকমই হয়, তিনি আমার জার্সিটা পরে শোটা করতে দিলেন না। হ্যাঁ, সেটাই। দিস ইজ সো ব্যাড। আমি তাকে বলেছি, তার জন্য আমি আপনি আজকে যে জার্সিটা পরেছিলেন সেটা ইয়েলো, কিন্তু ব্রাজিলের আজকে যে ব্রাজিল জার্সি পরে খেলেছে সেটার কালারটা আবার অন্যরকম ছিল। তাতে কিছু যায় আসে না। আমি তো ওটা তো ইয়ালোর মধ্যে একটা ব্যাপার আছে, একটা কালারফুল ব্যাপার। যদি আজকে বেশ কয়েকটি আলো কার্ডের ব্যবহার হয়েছে, 3টি আমি ভুল না করলে। একটা রেড কার্ড হলে আরেকটু জমে যেত। যেটা কেমন দেখলেন ম্যাচ? না, ব্রাজিলের জন্য স্বস্তিকর বিষয় একটা, কোনো সন্দেহ নেই যে ব্রাজিল এই ধরনের একটা জয়ের জন্য অপেক্ষা করছিল। তবে যে ধরনের ব্রাজিল ফুটবলের জন্য ব্রাজিল সমর্থকরা অপেক্ষা করে থাকেন, বা যে তারা যে কারণে ফুটবলটাকে ভালোবাসেন, যে খুবই ব্রাজিলিয়ান ফ্লেয়ার দিয়ে একটা খেলাটুকু হবে, বা ব্রাজিলিয়ান ছন্দ যেটা থাকবে, যে ছোট ছোট পাসে এবং খুব চমৎকার আপনার বনিবনা হবে, সবকিছু মিলে প্রতিপক্ষকে একেবারে চুরমার করে দেওয়া হবে। আপনি 3-0 গোলে হয়েছে, কিন্তু তারপরে হাইতিকে আপনার এখানে আমি হাইতিকে অবশ্যই কিছুটা ক্রেডিট দেবো। এবং তাদের দুর্ভাগ্য যে তারা 2-1 গোল মিস করেছে, খুব সহজ 2-1 গোল মিস করেছে, এবং ব্রাজিলও তাই করেছে। ব্রাজিলের এই স্কোর লাইনটা 3-0 না হয়ে এটা 5-0 হতে পারত। হ্যাঁ, এবং অন টার্গেট শট কিন্তু 5টা ছিল অ্যাকচুয়ালি, বাট করতে পারেনি। রাইট, এবং সহজ কয়েকটা গোল মিস হয়েছে। সো এত সহজ গোল যখন আপনি এত সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে মিস করবেন, সেটা তখন এটা আপনি যখন আরো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবেন, সেখানে এই জিনিসটা কিন্তু আপনার এত সহজ সুযোগটা আপনি পাবেন না। সো সুযোগ যখন আসে তখন সেটাকে কাজে লাগানোটা উচিত। এটা গেল একটি দিক। আরেকটি দিক হলো যে ভিনির বিকল্প আমি কিন্তু এখন পর্যন্ত খুঁজে পাইনি ব্রাজিলের এই ম্যাচটা দেখে। প্রথম ম্যাচটাও তিনি ছিলেন তারকা, আজকের এই ম্যাচেও তিনি কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছেন। এবং তার পাশে যারা খেলেছে তার মধ্যে রাফিনাকে একেবারে ফ্লপ, এবং তিনি পুরো ম্যাচটা খেলতে পারেননি। রাফিনার গোলটা নিয়ে আমার খুব দুঃখজনক, যে গোলটা করতে পারলেন না তিনি। রাইট, এবং খুব সহজ একটা গোল ছিল। আপনি ফাঁকা পোস্ট জাস্ট শুধু একটু ট্যাপ করে উপরে থেকে তুলে দিলে হতো, সেখানে তিনি বলটা রাখতে পারলেন না। এবং এরপরে আরেকটা গোলও তিনি মিস করেছেন। একটা গোল হয়েছিল কিন্তু সেটা অফসাইড হয়েছিল শেষের দিকে এসে। প্রথমটা যেটা তিনি করেছিলেন সেটা অফসাইডের কারণে গোলটা মিস হয়েছে। ওয়েল, অফসাইডের কারণে সেটা নিয়ে আলোচনা করে লাভ নেই। ব্রাজিলের অনেক খেলোয়াড় আছে কিন্তু অফসাইড হয়েছে। এটা কিন্তু তাদেরকে একটা চিন্তা করার বিষয় হয়েছে। আপনি যেহেতু জার্নি করে এখানে আসছিলেন, একদম শেষের দিকে গিয়ে কিন্তু আরেকটা গোল অফসাইড হয়েছে, না হলে কিন্তু 4-0 হয়ে যেত। রাইট, সেটাই আমি বললাম যে নতুন যে খেলোয়াড়টা নেমেছিলেন তিনি অফসাইডে থেকেই গোলটা করেছিলেন, কিন্তু অনেকগুলো গোল মানে অফসাইড হয়েছে। যেটি বললাম যে আপনি যখনই ওই ব্যাকলাইনের ডিফেন্ডারকে আপনি টপকাতে যাবেন, তখন সেটাকে একটু মাথায় রাখতে হবে যে আমি অফসাইডে রয়েছে কিনা। তো সেটা যদি আপনি না করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি সামনের সময় কিন্তু বিপদে ব্রাজিলকে পড়তে হতে পারে। তারপরে স্বস্তির বিষয় যে তারা একটা বিগ উইনের অপেক্ষায় ছিল, এবং সেই বিগ উইনটা অন্তত করতে পেরেছে। টেবিলের 3 নম্বরে ছিল, এখন তারা শীর্ষে চলে এসেছে। বাট এখন পর্যন্ত এই গ্রুপের কন্টেস্টটা দেখুন, এই গ্রুপে কিন্তু এখন পর্যন্ত কোনো দলই কনফার্ম করতে পারেনি। ইভেন স্কটল্যান্ড হ্যাজ এ চান্স। এখন পর্যন্ত স্কটল্যান্ডের এক সুযোগটা রয়েছে, কিন্তু সো সবকিছু মিলে এই গ্রুপটা, হাইতির সুযোগ নেই, হাইতি অলরেডি আউট, 2টো ম্যাচ তারা হেরে গিয়েছে, এই কারণে তারা বাদ হয়ে গিয়েছে। কিন্তু স্কটল্যান্ডের যেহেতু একটা ম্যাচ জিতেছে, মরক্কো একটা ম্যাচ জিতেছে, ব্রাজিল একটা ম্যাচ জিতেছে, সো সবকিছু মিলে কিন্তু এই 3টা দলেরই একটা সুযোগ রয়েছে এখন পর্যন্ত। কাউকে বলা যাচ্ছে না যে আমি এখন পর্যন্ত থ্রু করে ফেলেছি। ওয়েল, ব্রাজিলের সম্ভাবনাটা একটু বেশি হবে, কারণটা হলো যে তারা গোল
গোল এভারেজও এগিয়ে রয়েছে, গোল একটু বেশি দিয়েছে, হ্যাঁ। সবকিছু কিন্তু মিলে প্রতিপক্ষ কিন্তু স্কটল্যান্ড থাকবে ব্রাজিলের সাথে। রাইট, সেটাই বলছি আমি যে স্কটল্যান্ড জানে যে এই ম্যাচটা তারা যদি ব্রাজিলের সাথে যদি জিততে পারে তাহলে তারাও থ্রু হয়ে যাবে, আর যদি ড্র করতে পারে তাহলে সেক্ষেত্রে ব্রাজিল চলে যাবে। অন্যদিকে যদি আবার ভাইয়া দেখা যায় হাইতির সঙ্গে মরক্কো জিতে যায় তাহলে কিন্তু মরক্কো এগিয়ে চলে যাবে। রাইট, সেটিও একটা বিষয় রয়েছে, সেটা মরক্কো এবং তখন না ব্রাজিল, আমি মনে করি যে পরের ম্যাচটা যদি ব্রাজিল ড্র করে স্কটল্যান্ডের সাথে তাহলে কিন্তু চলে যাবে। কারণটা হলো যে স্কটল্যান্ডের পয়েন্টও আপনার 3 পয়েন্ট, এখন ব্রাজিলের সাথে আপনার ড্র করলে তাদের পয়েন্ট দাঁড়াবে 4, কিন্তু ব্রাজিলের পয়েন্ট অলরেডি 4 হয়ে গিয়েছে, স্কটল্যান্ডের সাথে ড্র করলে তাদের পয়েন্ট 5 হয়ে যাবে। ওয়েল, আমি অত ইকুয়েশনে যেতে রাজি নই। আপনি যখন বিশ্বকাপ জিততে এসেছেন এখানে, তাহলে সবগুলো ম্যাচ গ্রুপ পর্বে দাপটের সঙ্গে জিতে পরবর্তী রাউন্ডে যাবেন, এবং সেটাই দেখানোটা উচিত ব্রাজিলের। বাট এখন পর্যন্ত প্রথম 2 ম্যাচে ব্রাজিলের যে ফ্লেয়ারের জন্য আমি অপেক্ষা করছিলাম সেই ফ্লেয়ারটা হয়তো পাইনি। এই ম্যাচটা তারা জিতেছে, একটা খুবই স্বস্তির একটা বিষয়, তবে স্কোর লাইনটা আরেকটু বড় হতে পারতো। আরেকটা বিষয় একটু যোগ করি, সেটি হলো যে আনচেলত্তি যে কাজটুকু করেছেন যে এই ম্যাচে তিনি তার ম্যাক্সিমাম সাবস্টিটিউটকে নামিয়ে ফেলেছেন, অর্থাৎ একটা পরীক্ষার বিষয়টা কিন্তু হয়ে গিয়েছে, সেটাও একটা তার জন্য একটা বেশ ভালো একটা স্বস্তির বিষয় রয়েছে। গুড শো, কোনো সন্দেহ নেই। আমি একটু বলতে চাই অ্যাজ এ ব্রাজিলিয়ান ফ্যান, একটু সমালোচনাই করতে চাই, মানে খেলা থেকে আরাম পাইনি শেষের অংশে, অর্থাৎ ফার্স্ট হাফ তো শেষ হলো, ফার্স্ট হাফে 3-0 গোল আরাম পাচ্ছিলাম, বাট পরের হাফে যে অনেকগুলো গোল মিস এবং ওই এনার্জিটা মিসিং, মানে ফুটবলের যে এনার্জিটা আমরা যখন ইংল্যান্ডের ম্যাচ দেখি পাই বা অন্য কোনো ম্যাচে আমরা পাই, সেই এনার্জিটা কিন্তু ছিল না। এটার জন্য হাইতিকে কৃতিত্ব দিতে হবে, কারণটা হলো যে তারা 3টি গোল খেয়েছে, 3টি কিন্তু আপনার প্রথমার্ধে। 3-0 পিছিয়ে থাকা একটা দল সেকেন্ড হাফে যেরকম ভাবে এত ইন্সপাইরেশন নিয়ে নামবে, এত বেশি আপনার যেটা আপনি বললেন যে এত এনার্জেটিক হয়ে পড়বে বা এত এনার্জি নিয়ে খেলবে, সেটা কিন্তু অবাক করার একটা বিষয় ছিল। কিন্তু তারা জানতো যে দে হ্যাভ নাথিং টু লুজ, তাদের কোনো কিছু এখানে হারানোর নেই, এভরিথিং টু গেইন। যদি একটা গোল করতে পারে বা দুটো গোল করতে পারে তারা, তাহলেই তারা কিন্তু দেখবেন যে আপনি তাদের অনেক বড় একটা পাওয়া হয়ে যাবে, এবং সারা সেই চেষ্টাটুকু করেছিল। দুর্ভাগ্য তারাও কিন্তু গোলের বেশ কয়েকটা সুযোগ মিস করেছে। অ্যালিসনকে কৃতিত্ব দিতেই হবে, অ্যালিসন কিন্তু একদম পুরো পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে একটা গোল সেভ করেছেন, একদম আরেকটা মনে হচ্ছে গোল পোস্টের সময় ঢুকে যাচ্ছে, মানে একদম বল সহ এরকম একটা অবস্থা ছিল। রাইট, ব্রাজিলের গোলকিপার খুব ভালো খেলেছেন, একদম সহজ একটা গোল তিনি, মানে কঠিন একটা নিশ্চিত গোল ছিল, একটা নিশ্চিত গোলটা তিনি সেভ করেছেন। সবকিছু মিলে আপনি যদি সেকেন্ড হাফের বর্ণনা আমাকে দিতে বলেন, তাহলে আমি মনে করব যে 3-0 গোলে পিছিয়ে থাকার পর যে দলটা এত ভালো একটা মানে জেতার জন্য বা চেষ্টা করেছে জেতার জন্য, জেদ নিয়ে খেলেছে, তাতে আমি মনে করি যে হাইতিকে কিছুটা কৃতিত্ব অবশ্যই দিতে হবে। ব্রাজিলকে যেটা দেখে মনে হয়েছিল যে ব্রাজিল সেকেন্ড হাফে একটু ছন্ন ছাড়া এবং কিছুটা সেলফিশ গেম খেলেছে। আমি ভিনিকে একটু সমালোচনাই করি, কারণটা হলো যে তিনি যেভাবে পাস বাড়ানো উচিত ছিল আপনার ডি বক্সের ভিতরে, সেটা না দিয়ে নিজে গোল করার একটা চিন্তা ভাবনা তার মধ্যে কিন্তু চলে এসেছিল। এর ফলে যেটি হয়েছে যে আপনি ওই লম্বা সময় ধরে তিনি একাই বল নিয়ে ঘুরিয়েছেন, কিন্তু পাশে আপনি প্লেয়ার ছিলেন, তার কাছে পাস বাড়াননি তিনি। তারপরেও সবকিছু মিলে যদি আপনি মনে করেন যে যেহেতু প্রথম ম্যাচটা ব্রাজিল যে ধাক্কা খেয়েছিল সেই ধাক্কা থেকে উঠে দাঁড়িয়েছে, স্বস্তি পেয়েছে, কিন্তু আপনি যেভাবে মানে এত বড় হাসি হাসছেন, হয়তো ব্রাজিলের সমর্থকরা সেরকম ভাবে হাসছেন না, এবং কোচ আনচেলত্তি জানেন যে সামনের সময়টা কিন্তু আরো কঠিন, আরো ভীষণ রকম কঠিন, এবং ওই ভয়টা কিন্তু মনের মধ্যে সবারই রয়েছে। মরক্কোর ম্যাচে চলে যাই। মরক্কো আবারও জিতে গেল স্কটল্যান্ডের সাথে, মানে স্কটল্যান্ডের সাথে তো দ্বিতীয় ম্যাচ 1-0 জিতলে, এবং মরক্কো ডেফিনেটলি খুব ভালো টিম। আমার কাছে মনে হয় তারা ডিজার্ভ করে পরের রাউন্ডে যাবার। না, আপনি ব্রাজিলের মতো দলের সঙ্গে তারা যে ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচটা এই ম্যাচের সেই ফ্লেয়ারটা কিছুটা তাদেরই ম্যাচের মধ্যে ছিল, এবং তারা, আমি তাদেরকে বলবো যে তারা আসলে একটু সৌভাগ্য ভাবে কিন্তু এই ম্যাচটা জিতেছে। আপনি মাত্র 72 সেকেন্ডে গোলটা হয়েছিল, সাইবেরি গোল করেছিলেন, এবং তিনি প্রথম ম্যাচেও ব্রাজিলের বিরুদ্ধে যে গোলটা ছিল সেটাও তার গোল ছিল। এই বিশ্বকাপে 2টো গোল করেছে মরক্কো এখন পর্যন্ত, এবং 2টো গোলই তিনি করেছেন। কর্নার থেকে বল এসেছিল একটা, এবং সেখানে তিনি লাফিয়ে উঠে একদম পুরো ফাঁকা জায়গা থেকে হেডটা করেছেন। আপনি যদি এই ম্যাচের গোলের রিপ্লেটা দেখেন, তাহলে দেখবেন যে তিনি খুবই বুদ্ধিমত্তার সঙ্গে কিন্তু স্পেসটা তৈরি করে নিয়েছিলেন। কর্নার কিকে হয় কি যে অনেক পিছনে তিনি ছিলেন, অনেক পিছনে যখন ডিবক্সের বাইরে যখন আপনি থাকবেন, ছোট ডিবক্সের মধ্যে থাকবেন না, তখন আপনাকে দেখবেন যে অনেক সময় গার্ড দেওয়ার কোনো লোক থাকে না, মানে আপনার ডিফেন্ডার থাকে না, এবং তিনি সেই সুযোগটা নিয়েছেন। অনেক দূরে ছিলেন, কিন্তু যখনই বলটা আপনার এসেছে কর্নার থেকে, যখন বলটা এসেছে তখনই তিনি দৌড়টা শুরু করেছিলেন, এবং এই কারণে ফাঁকা জায়গায় স্পেস পেয়ে গিয়েছিলেন, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তিনি গোলটা করেছেন। গোলকিপারের ঠেকানোর কোনো উপায় ছিল না। 72 সেকেন্ডে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল এটি, এবং সেই গোল নিয়ে দ্রুততম সময় গোল এটি, এবং সেই গোল নিয়ে আপনি পুরো 90 মিনিট পর্যন্ত সেটা স্টিক রাখতে পেরেছেন এবং ম্যাচটা জিততে পেরেছেন। ইটস এ গুড অ্যাচিভমেন্ট আমি বলবো।
তবে স্কটল্যান্ডের দ্বিতীয়ার্ধে স্কটল্যান্ড যে খেলাটা খেলেছে আমার কাছে মনে হচ্ছে যে তাদের গোল পাওয়া উচিত ছিল এবং কিছুটা হলেও তারা রেফারির কাছ থেকে একটু মানে ভুল সিদ্ধান্তের কিছু শিকার হয়েছে। অন্তত দুটো পেনাল্টি হওয়ার একটা সুযোগ ছিল, দুটো পেনাল্টির মধ্যে একটি পেনাল্টি তো মাস্ট হওয়া উচিত ছিল আপনি যদি আমাকে বলেন, কিন্তু সেটা রেফারি একটু এড়িয়ে গিয়েছেন। খুব সম্ভবত হয়তো তিনি মনে করেছেন হয় কি যে রেফারি ইজ দ্য বস, উনি মনে করেছেন যে না এটা বোধহয় পেনাল্টি হওয়ার মতো হয়নি, এই কারণে তিনি দেননি। আর যেটা যদি মনে করেন থাকেন তিনি যে না এটা পেনাল্টির মতো হয়েছে, তখন দেখবেন যে আপনার কাছে মনে নাও হতে পারে কিন্তু তার কাছে মনে হয়েছে বলে তিনি সেই সময়টা এটা দিয়ে দিয়েছেন। তারপর আমি বলবো যে স্কটল্যান্ড খুবই ভালো ফুটবল খেলেছে এবং লাস্ট ম্যাচ এখন পর্যন্ত বিশ্বকাপের মানে পরের রাউন্ডে যাওয়ার মতো অবস্থানে তারা রয়েছে, যদিও তারা ধরেন আপনার ব্রাজিলের সাথে খেলা এবং সেই ম্যাচটা তাদেরকে জিততে হবে। যদি যেতে হয় তাহলে ইকুয়েশনটা এমন রয়েছে যে সেই ম্যাচটা তাদেরকে জিততে হবে, ওয়ারেজ হাইতি যদি মরক্কোকে না হারিয়ে দেয়, কারণ মরক্কোর পয়েন্ট এখন 4। তো সবকিছু মিলে মন বলছে যে হাইতি বোধহয় মরক্কোকে হারাবেন, অন্যদিকে এটা সম্ভাবনা রয়েছে স্কটল্যান্ড ব্রাজিলকে হারিয়ে দেবে, কারণ ব্রাজিল যে ছন্ন ছাড়া একটা টিম, কখনো ভালো কখনো মানে এই আলো এই অন্ধকার। না আপনি দুঃখিত, আপনি ব্রাজিলের সাপোর্টার, আপনি এখন ব্রাজিলের হার চিন্তা করছেন, আমি জানি না এটা কোন, তার মানেটা হলো যে ব্রাজিলের কাছ থেকে যে ধরনের ফুটবলটা আশা করেছিল ব্রাজিলের সমর্থকরা, এখন পর্যন্ত সেই খেলাটা তারা দিতে পারেনি। ওয়েল, মাত্র দুটো ম্যাচ হয়েছে, একটা ম্যাচে ড্র করেছে তারা, একটা ম্যাচে 3-0 গোলে জিতেছে, সামনে স্কটল্যান্ডের সাথে ম্যাচ রয়েছে। এখন তাদের সামনে মূল যে জিনিসটা সেটা হলো যে ফার্স্ট আমাকে কনফার্ম করতে হবে যেন পরের রাউন্ডে আমি যেতে পারি, এবং সেটার জন্য একটা ড্র দরকার তাদের। বাট সেটা আমার কাছে মনে হচ্ছে ড্রর দিকে না তাকিয়ে তাদের উচিত হবে যে খুবই নিষ্ঠুর একটা গেম খেলা, যে ব্রাজিলের খেলার জন্য এতক্ষণ ধরে বিশ্বকাপে সবাই অপেক্ষা করে আছে, সেই ধরনের খেলা যদি তারা খেলতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে স্কটল্যান্ডের কাছেও তারা স্কটল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও তারা জিততে পারবে। তবে স্কটল্যান্ড খুব ভালো খেলেছে, প্রথম ম্যাচে তারা হাইতিকে হারিয়েছিল আর মরক্কোর সাথে 1-0 গোলে হেরেছে, কিন্তু এই ম্যাচটা যদি আপনি পুরোপুরি আমাকে বিশ্লেষণ করতে বলেন তাহলে আমি মনে করি যে এই ম্যাচটা আপনার অন্তত স্কটল্যান্ডের গোল পাওয়া উচিত ছিল, যেটা তারা পায়নি। অবভিয়াসলি এটা আপনি একদমই ঠিক বলেছেন, বাট আরেকটা চমৎকার ম্যাচ রয়েছে ইউএসএ ভার্সেস অস্ট্রেলিয়া, এবং ইউএসএ কিন্তু আমাদেরকে মুগ্ধই করছে, রাইট? কেমন লেগেছে সেই ম্যাচ? না, এটা কেউ চিন্তাও করতে পারেনি। হয়তো প্রথম ম্যাচে যখন ইউএসএ জিতেছিল তখন মনে করা হয়েছিল যে এটা তো সহজ একটা দলের বিরুদ্ধে, প্যারাগুয়ের বিরুদ্ধে জিতেছিল, প্যারাগুয়ের বিরুদ্ধে জিতেছিল, তখন মনে করেছিল যে প্যারাগুয়ের বিরুদ্ধে জয়টা এটা সহজ একটা দল ছিল, এই কারণে ইউএসএ জিতেছে। কিন্তু অস্ট্রেলিয়ার সঙ্গে যখন ইউএসএ যে ম্যাচটা খেলেছে এবং যে কায়দায় তারা জিতেছে, তাতে পুরোপুরি এই ম্যাচের আপনার পরিসংখ্যান বলেন বা এই ম্যাচের যে পুরো অ্যানালাইসিস বলেন, সবকিছু কিন্তু ইউএস এর পক্ষে যাচ্ছে। তারা এক্সেলেন্ট ফুটবল খেলেছে, একদম মানে ম্যাচের শুরু থেকে তারা যে আক্রমণ করেছে, আক্রমণ এবং প্রতি আক্রমণে গিয়েছে, তাতে কিন্তু অস্ট্রেলিয়ার ডিফেন্সকে আমি মনে করি যে অনেক একেবারে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে। গোল আরো হতে পারতো, 2-0 গোলে তারা জিতেছে, কিন্তু আরো অনেকগুলো গোলের একটা সুযোগ ইউএস এর কাছে ছিল। তারপরও আমি মনে করি যে আপনি প্রথম 45 মিনিটে 2-0 গোলে পিছিয়ে থাকার পর পরের অর্ধে অস্ট্রেলিয়া অনেক চেষ্টা করেছে গোল পাওয়ার জন্য, কিন্তু ইউএস এর এই দলটা পুরোপুরি বদলে গিয়েছে আপনার কোচের কারণে। কোচ আপনার পচাতন্নি, যিনি আপনি আর্জেন্টাইন কোচ, তিনি আমি মনে করি যে তিনি যে আর্জেন্টিনা যে স্টাইলে ফুটবল খেলে থাকে, তিনি সেই ফুটবলটা এদের মধ্যে একটা ইনজেক্ট করেছেন। এই কারণে দেখবেন আপনি যে ইউএস এর খেলা আমরা এর আগেও যেটা দেখেছি, সেই খেলার থেকে এই ফুটবল, এই দলের ধরনটা কিন্তু বদলে গিয়েছে, এবং খুব ভালো ভালো প্লেয়ারও কিন্তু তিনি মানে কালেক্ট করেছেন। খুব ভালো খেলোয়াড় রয়েছেন ইউএসএ তে, বেশ ভালো ভালো ইউরোপিয়ান লিগে খেলে থাকে, মেজর লিগ সকারে যারা খেলে থাকে তারাও খেলছে এখানে, এবং টানা দুটো ম্যাচ তারা জিতেছে, এবং এই বিশ্বকাপের দ্বিতীয় আপনার সহ আয়োজক দেশ হিসাবে তারা মেক্সিকোর পরে সেকেন্ড রাউন্ডে গেল তারা, এবং তারা গিয়েছে খুব দাপটের সঙ্গে গিয়েছে, টানা দুটো ম্যাচ তারা জিতেছে। সো দ্বিতীয় রাউন্ডে যাদের সঙ্গে তাদের খেলা হবে তাদেরকে একটু মানে আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় চিন্তা করতে হতে পারে, এবং খুব সম্ভবত দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ হতে পারে আপনার দল ব্রাজিল। আমার দল, প্রিয় দর্শক কি বলবো, আমি কিছু বলার নেই, সে কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার। না, আমি কোনো আর্জেন্টিনার সাপোর্ট করি না, আমি জাস্ট ফুটবল, ভালো ফুটবল সাপোর্ট করি। আপনি সেটা আর্জেন্টিনা খেলুক বা সেটা ব্রাজিল খেলুক, আজকে যদি ব্রাজিল তাদের ফুললি ফ্লেভার দিয়ে খেলতে পারতো তাহলে দেখতেন যে আমি আজকে ব্রাজিলের সেই প্রশংসাটুকু করতাম। সো সেটা ব্রাজিল খেলুক বা কেপ ভার্দে খেলুক বা কুরাসা খেলুক, আমার কাছে গুড ফুটবলটা সবচেয়ে বেশি বিষয়টা হলো যে ফুটবলটা ম্যাচে যেন উপভোগ করতে পারি আমি, খেলাটা যেন আপনার একতরফা না হয়। আজ রাত 11টায় শুরু হবে নেদারল্যান্ডস ভার্সেস সুইডেন,
এবং সুইডেন কিন্তু তাদের আগের ম্যাচ খুব 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 ভালো করেছে, টিউনিশিয়াকে 5-1 গোলে হারিয়েছে। সো এই ম্যাচ নিয়ে যদি জানতে চাই। না, কঠিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, কারণটা হলো যে নেদারল্যান্ডস আপনি জানেন যে 3বারের বিশ্বকাপের ফাইনালে তারা খেলেছে, কিন্তু কোনো সময় বিশ্বকাপ জিততে পারেনি। এবারও তারা ভালো একটা শক্তিশালী দল নিয়ে এসেছে এবং প্রথম ম্যাচটা তারা জাপানের সঙ্গে যে পারফরমেন্সটা করেছিল সেখানে তারা 2 গোল দিয়েছিল, কিন্তু তারপরেও জাপান 2 গোল শোধ করে দিয়েছিল। সবকিছু মিলে এই ম্যাচটা আপনাকে যদি সুইডেন এবং নেদারল্যান্ড বলবেন, আপনি দুটো দলই কিন্তু আপনি একই ফ্লেভারের মানে খেলে, দুটোই আপনার দেখবেন যে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাকের ফুটবল খেলে থাকে। এই ম্যাচটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই একটা ইভেন্ট একটা ম্যাচ হবে। নেদারল্যান্ডসের এটা জেতা উচিত। নেদারল্যান্ড যদি এই ম্যাচটা জিততে না পারে তাহলে বিশ্বকাপের সামনে বাড়ার সম্ভাবনাটা তাদের জন্য বেশ কঠিন হয়ে যাবে। আর সুইডেন যদি এখানে ড্র করতে পারে তাহলে তাদের সামনে কিন্তু 4 পয়েন্ট চলে আসবে। সো তার মোটামুটি সামনে বাড়ার একটা মানে পথটা খুব সহজ তাদের হয়ে যাবে। সুইডেন চাইবে যে এই ম্যাচ থেকে পয়েন্ট নেওয়ার জন্য, আর যে কোনো ভাবে নেদারল্যান্ড চাইবে যে আপনি আগের ম্যাচে যেহেতু তারা পয়েন্ট লস করেছে এই ম্যাচটা তারা জেতার চেষ্টাটুকু করবে। রাইট, এখন পর্যন্ত হেড টু হেড যেটা বলে যে তারা মুখোমুখি হয়েছে 25 টাইমস, তার মধ্যে 12 বার জিতেছে নেদারল্যান্ডস এবং সুইডেন হচ্ছে 8 বার, ড্র হয়েছে 5টি ম্যাচ। এবং ফিফা র্যাঙ্কিং এর দিকে তাকালেও কিন্তু 8 নম্বর পজিশনে রয়েছে নেদারল্যান্ডস, অন্যদিকে সুইডেন রয়েছে 38 নম্বর পজিশনে। সো আমরা একটু দেখে নিব সম্ভাব্য লাইন আপটা এই মুহূর্তে। প্রিয় দর্শক, চলুন দেখে নেই নেদারল্যান্ডস এবং সুইডেন এই ম্যাচে সম্ভাব্য লাইন আপ কি হতে পারে। আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে জার্মানি এবং আইভরি কোস্ট। আইভরি কোস্ট 1-0 জিতেছিল তাদের আগের ম্যাচে। অন্যদিকে জার্মানির কথা যদি আমরা বলি, আমরা সবাই জানি আবারও সেই 7-1 এবং আপনারা অনেক কিছু বলেছেন আর্জেন্টাইন সাপোর্টাররা। সো কি মনে হচ্ছে এই ম্যাচ কেমন হবে? আমার তো মনে হয় যে এখানে একটু মানে একপাক্ষিক হতে পারে, হয়তো বাবা একটু একপেশে ম্যাচ হতে পারে। না, অবশ্যই এটা কারণটা হলো যে জার্মানি এই বিশ্বকাপ জিততে এসেছে এবং আইভরি কোস্ট, যেটি বললাম যে আইভরি কোস্ট আগের ম্যাচ জিতলেও এখানে জার্মানির সঙ্গে কিন্তু আপনার প্রতিযোগিতায় টিকে থাকার তাদের সম্ভাবনাটুকু খুবই ক্ষীণ আমি দেখতে পাচ্ছি। সো আগের ম্যাচে জার্মানি যে আপনার কুরাসাকে হারিয়েছিল 7-1 গোলে, এখানেও সেরকম ভাবে একটা হাই স্কোরিং ম্যাচ হতে পারে। আর জার্মানি, আমি যেটা সবসময় বলে থাকি যে জার্মানি খুবই কিন্তু আপনার নিষ্ঠুর ফুটবল খেলে। আপনি প্রতিপক্ষ আপনার কত দুর্বল দল সেটা তারা চিন্তা করে না, তারা তখন নিজেদের উপস্থিতিটা জানান দেওয়ার একটা চেষ্টা করে। এই বিশ্বকাপের প্রথম ম্যাচটা তারা যে কায়দায় খেলেছে তাদেরকে, তাতে তাদের যে র্যাঙ্কিংটা যেটাই থাকুক না কেন, বা তারা বিশ্বকাপে খেলতে আসার আগে যে ফেভারিট তত্ত্বটা যতই যাই থাকুক না কেন, অনেক দূর কিন্তু এগিয়ে গিয়েছে। কারণ 7-1 গোলে জয় মানেটা হলো যে তারা এই বিশ্বকাপে কিছু একটা শো করতে এসেছে, দেখাতে এসেছে, সেই জিনিসটা কিন্তু তারা প্রমাণ করেছে। এই ম্যাচেও আমার কাছে মনে হচ্ছে যে জার্মানি যদি 5টা গোল আইভরি কোস্টকে দিয়ে ফেলে, মানে আমি খুব একটা অবাক হব না। এবং আইভরি কোস্ট আপনার আগের ম্যাচে যেটা জিতেছিল, কিন্তু সেই ম্যাচে জিতলেও মাত্র 1-0 গোলে তারা জিতেছিল। বাট এই বিশ্বকাপেও তাদের যে আপনার খুব শক্তিশালী কোনো একটা আপনার অবস্থান রয়েছে, বা এই বিশ্বকাপে তাদের যে স্কোয়াডটা খুব একটা তারকা সমৃদ্ধ রয়েছে, সেটা ভাবার কোনো কারণ নেই। সো আমার কাছে মনে হচ্ছে যে আইভরি কোস্টের এই ম্যাচে নিশ্চিতভাবে আপনি হট ফেভারিট হিসেবে জার্মানি নামবে। আইভরি কোস্টের কাজ একটাই হবে, সেটা হলো যে জার্মানির কাছ থেকে যত কম গোল হজম করা যায় সেই চেষ্টাটুকু করার জন্য। তবে মাথায় রাখতে হবে যে বিশ্বকাপে আপনি কোনো জিনিসই গ্যারান্টেড কোনো কিছু পাবেন না। এটা ইভেন যদি আজকে আইভরি কোস্ট একটু আগে গোল দিয়ে ফেলে, তাহলে দেখবেন যে জার্মানির জন্য কিন্তু সেটা বিপদের কারণও হতে পারে। তারপরও জার্মানিকে আমরা যেভাবে চিনি, এর আগে কুরাসার সাথে যে তাদের খেলা হয়েছিল সেখানেও জার্মানি একটা গোল দিয়েছিল, কুরাসা গোলটা শোধ করেছিল। তারপর আমরা দেখেছিলাম জার্মানির অন্য এক চেহারা, অন্য এক রূপ। পুরো দলটা এক অর্থে কিন্তু একেবারে ক্ষুধার্ত বাঘের মতো কিন্তু আপনার প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আজকেও সেরকম ভাবে একটা আমি মানে জার্মানিকে দেখতে পাচ্ছি যে তারাও আইভরি কোস্টের উপর ঝাঁপিয়ে পড়বে। তবে মাথায় রাখতে হবে মৌ, সেটা হলো যে আপনি যখন বিশ্বকাপটা সহজ দল দিয়ে শুরু, প্রতিপক্ষ হিসেবে সহজ দলকে পাবেন, সামনে যত বাড়বেন তখন যদি কঠিন প্রতিপক্ষ আসে তখন আপনার সামনে চ্যালেঞ্জটুকু একটু অন্যরকম হতে পারে। এই বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম ম্যাচে জার্মানি জিতেছে কুরাসার বিরুদ্ধে 7-1 গোলে, পরের ম্যাচে খেলা আপনার আইভরি কোস্টের বিরুদ্ধে। তো খুব সহজ একটা প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এটা আমি মনে করি যে জার্মানির জন্য, হয়তো জার্মানির সমর্থকরা মনে করবেন যে তারা বড় ব্যবধানে জিতছে, খুব সহজে এগিয়ে যাচ্ছে, কিন্তু এটা পরবর্তীতে দেখবেন এটাতে হয়তো একটা বড় ধাক্কা তারা খেতে পারে। অবভিয়াসলি আমরা আবারও লাইন আপ গুলো দেখে নিই যে এবার জার্মানি এবং আইভরি কোস্ট আজকে যে দুটো টিম খেলছে, এই দুটো টিমের সম্ভাব্য লাইন আপ কি। পরের ম্যাচে চলে যায় টিউনিশিয়া এবং জাপান। জাপান যেহেতু ভালো করছে, এশিয়ার টিম, তাদের প্রতি একটা অন্যরকম সফট কর্নার কিন্তু আমাদের রয়েছে।
রাইট, এবং জাপান আগের ম্যাচটা খুব ভালো মানে আপনার প্রতিদ্বন্দ্বিতা দেখিয়েছিল, যে তারা নেদারল্যান্ডসের মতো দলের বিরুদ্ধে আপনার দুটো গোল যেভাবে শোধ করেছে, তাতে তাদেরকে খুবই স্পিডি এবং স্পিরিটেড একটা দল জাপানকে মনে হয়েছে এখানে। এবং এই বিশ্বকাপটাও তারা ড্র দিয়ে শুরু করেছে, কিন্তু বোঝা যাচ্ছে যে তারা দ্বিতীয় রাউন্ড পেরিয়ে আরো একটু সামনে তারা বাড়তে পারবে। এবং জাপানের এই দলটার সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে নেভারসের ডাই, এটা আমার কাছে খুব ভালো লেগেছে প্রথম ম্যাচের কথা যদি আপনি ধরেন। এবং আজকে তারা অপেক্ষাকৃত মানে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেই পাচ্ছে, তিউনিশিয়ার বিরুদ্ধে খেলা। তিউনিশিয়ার বিরুদ্ধে এই ম্যাচটা আমি মনে করি যে জাপান জেতা উচিত এবং খুব সহজ ভঙ্গিতে জেতা উচিত। আগের ম্যাচে তারা যে ভুলগুলা করেছিল সেই ভুলগুলা থেকে হয়তো শোধ নেওয়ার একটা সুযোগটুকু রয়েছে। আর যখনই আপনি গ্রুপে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে পারবেন না, তখন দেখবেন যে সামনে বাড়ার সম্ভাবনাটুকু আপনার কিন্তু অনেকখানি কমে যায়। সো জাপান যদি এই ম্যাচটা জেতে, তাহলে পুরো গ্রুপটা কিন্তু একটা ওপেন হয়ে যাবে, জাপানের পয়েন্ট হয়ে যাবে 4। সেক্ষেত্রে তারাও কিন্তু আপনার তখন শেষ ম্যাচে তাদেরকে একটা ড্র করলেও চলবে, জিতলে তো অবশ্যই তারা যাবে, কিন্তু ড্র করলে চলবে। আর বড় বিষয়টা হলো যে আপনি এখানে যখন 6 পয়েন্ট পাবেন, তখন কিন্তু আপনি গ্যারান্টেড। 4 দলের মধ্যে আপনি যদি 6টা পয়েন্ট পেয়ে যান, তখন আপনি গ্যারান্টেড হয়ে যাবেন। কারণটা হলো যে আপনি 3টা দল যাবে এখান থেকে, 3টা দলের মধ্যে আপনি কোনো দলেরই কিন্তু আপনার সমান পয়েন্ট, 3 দলেরই সমান 6 পয়েন্ট হবে না। কিন্তু এমন ভাবে ইকুয়েশনটা তৈরি করা হয়েছে যে যাতে আপনি কোনো দলেরই কিন্তু আপনার ওই সমান, মানে 3টা দলের সমান 6 পয়েন্ট হবে না, অন্তত 2টো দলের সমান 6 পয়েন্ট হবে, আর একটা দলের হয়তো 4 বা 5 পয়েন্ট এরকম ভাবে থাকতে পারে। এই কারণে আপনি আমি মনে করি যে জাপানের এই ম্যাচটা জেতা উচিত। তারা যে টাইপের মানে এই দল নিয়ে এসেছে, তাতে তিউনিশিয়ার মতো দলের বিরুদ্ধে আমার মনে হয় যে জেতার জন্য তাদের বাড়তি কোনো চিন্তা করাটা উচিত না। অবভিয়াসলি পরের ম্যাচ কুরাসাও এবং ইকুয়েডর। এটাও একটা জাস্ট শুধু একটা পার্টিসিপেটরি দল হিসেবে তারা এসেছে। কুরাসা প্রথম ম্যাচে আপনার জার্মানির কাছে 7-1 গোলে হেরেছিল। ইকুয়েডরও তেমন ভালো পারফরমেন্স করতে পারেনি, এবং এই বিশ্বকাপে আমার মনে হচ্ছে যে এই বিশ্বকাপে এদের প্রথম রাউন্ড থেকে বিদায় নেওয়ার জন্য কিন্তু এই দুটো দলই প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়ে নিবে, কোনো সন্দেহ নেই। তবে কুরাসা প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে জার্মানির বিরুদ্ধে যে একটা গোল করেছিল, গোল করার পর তাদের যে উল্লাসটুকু দেখেছিলাম, বিশ্বকাপে প্রথম খেলতে এসেছে একটা দল, মাত্র 1.5 লাখ মানুষ সেই দেশটার মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে যে তারা যদি এই ম্যাচে একটু স্পিরিটেড কোনো কিছু দেখাতে পারে, ভালো আর একটু পারফরমেন্স দেখাতে পারে, তাহলে নতুন যে দলগুলো রয়েছে সেই নতুন দলগুলোর জন্য একটা শোম্যান বা নিজেদেরকে প্রমাণ করা বা নিজেদেরকে দেখানোর একটা মানে বিষয় কিন্তু ফুটে উঠবে, যেমনটা মানে কাবু ভের্দে দেখিয়েছে। রাইট, কেপ ভার্দে যেটা দেখিয়েছে, কেপ ভার্দে তো স্পেনের মতো দলকে আপনি আটকে দিয়েছে। যেটা আমি বললাম যে আপনি এবারের বিশ্বকাপে আমার কাছে যেটা মনে হচ্ছে যে ছোট দল বড় দল বলে কোনো কিছু নেই। আপনি দেখবেন যে কোনো দিন কিন্তু আপনার র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দল বা নতুন যারা এসেছে, তারা আপনি যে কোনো বড় দলকে কিন্তু হারিয়ে দিতে পারে। আমরা এখন পর্যন্ত সেই চমকটা দেখিনি, আমরা চমক দেখেছি কিন্তু অঘটন দেখিনি। এখন পর্যন্ত বড় দল যে বিশ্বকাপে হেরে গিয়েছে কোনো র্যাঙ্কিং এ পিছিয়ে থাকা দলের সঙ্গে, সেটা দেখিনি। ড্র দেখেছি, কিন্তু সেই অঘটনটা দেখিনি। আমি জানি না এই অঘটনের শিকার কে হবে। একেবারেই তাই। এবং আমার শেষ করব তার আগে কানাডার ম্যাচ আমার খুব ভালো লেগেছে, যদিও সেটা আগের দিনের ম্যাচে 6-0 জয় এবং একদম টেবিলের টপে চলে গেছে। রাইট, ওই ম্যাচটায় কানাডা তো ধরেন আপনি কানাডার যে জোনাথন ডেভিডস দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সেই ম্যাচ ইসের মধ্যে, কিন্তু সেই ম্যাচে বেশ কিছু দুঃখজনক ঘটনাও ঘটেছে। আপনার কানাডার একজন প্লেয়ার আপনার পায়ে ব্যথা মানে ফাউলের শিকার হয়েছিলেন এবং তার পা ভেঙে গিয়েছে কোণে, তার পা ভেঙে গিয়েছে। এবং সেই ম্যাচে 2টো লাল কার্ডের ঘটনা ঘটেছে। কাতার 2টো লাল কার্ড পেয়েছিল, এবং লাল কার্ড দুটো প্লেয়ার যখন আপনি লাল কার্ড পাবেন, 9 জন নিয়ে যখন আপনি 11 জনের বিরুদ্ধে লড়বেন, সেখানে কিন্তু আপনি প্রতিযোগিতা থাকে না, বা সেখানে আপনার ডিফেন্স ঠিক রাখাটা ভেরি কঠিন হয়ে যায়। এই কারণে সেই ম্যাচটা কানাডা খুব চমৎকার কায়দায় এবং দাপটের সঙ্গে জিতেছে বিশ্বকাপের মাঠে। এটি কিন্তু বিশ্বকাপের মঞ্চে এটি কানাডার প্রথম জয়। এর আগে তারা ড্র করেছিল, আগের ম্যাচটা ড্র করেছিল, এবং এর আগে যে বিশ্বকাপে তারা যে কয়টা ম্যাচ খেলেছিল সবগুলো ম্যাচ তারা হেরেছিল। সো তারা কাতারের মতো একটা দলের বিরুদ্ধে যে স্পিরিটেড কায়দায় খেলেছে আর 6 গোলে জিতেছে, তাতে বোঝাই যাচ্ছে যে এটা তাদেরকে সহ আয়োজক হিসেবে এই বিশ্বকাপে তাদের জন্য বেশ বড় একটা পাওয়া। ডেফিনেটলি ইউএস এর মতো করে, কারণ মেক্সিকো ভালো করেছে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আয়োজক দলগুলো সব ভালো করছে আর কি। হ্যাঁ, এটা কিন্তু বেশ একটা গুড সাইন। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক অনেক ভালো থাকুন। আমি তাহলে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই খেলা দেখুন আর থাকুন টিভিএস এর সঙ্গে।